হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক এবিটি টেস্ট পেপারের থেকে প্রকাশিত যে বাংলা বিষয় রয়েছে সেই বাংলা বিষয়ের পেজ নাম্বার 71 এবং পেজ নাম্বার 83-তে যে সমস্ত বাংলা এসএকিউ প্রশ্ন রয়েছে সেই সকল এসএকিউ প্রশ্নের নিখুঁত নির্ভুল সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদের সামনে পেজ নাম্বার 71-এর যে সমস্ত এসএকিউ প্রশ্ন রয়েছে তার সলভ করে দেব এবং পরবর্তীতে 83 পেজে যে সমস্ত প্রশ্ন রয়েছে তারও সলভ আজকের ভিডিওতে আমি করে দেব। এর আগের ভিডিওতে আমি আগের পেজগুলির এসএকিউ প্রশ্নের সলভ আমি করে দিয়েছি। যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে। তোমরা যদি এবিটি টেস্ট পেপারের এসএকিউ এবং এমসিকিউ প্রশ্নগুলি ভালো করে প্র্যাকটিস করো এখন থেকেই, এবং তাহলে তোমাদের সামনে যে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় তোমরা 100% গ্যারান্টি চ্যালেঞ্জ সহকারে আমি বলতে চাই তোমরা প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন এবং এসএকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই এবিটি টেস্ট পেপারটাকে ভালো করে রপ্ত করো, দেখবে তোমরা অবশ্যই সফলতা লাভ করবে। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা টিউশন পড়তে পারো না, সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলের যে ভিডিওগুলি দেওয়া রয়েছে বড় প্রশ্নের, সেই প্রশ্নগুলি দেখে সারা বছর পড়াশোনা করো এবং পরীক্ষা দিতে যাও, তবুও তোমরা অন্যের চাইতে হলেও অন্তত এক ধাপ এগিয়ে থাকবে। আমি তোমাদের শুধুমাত্র বাংলা বিষয়ের প্রশ্নই আপলোড করে থাকি না, এর পাশাপাশি যে ইতিহাস রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, সেই সমস্ত বিষয়ের প্রশ্নও আপলোড করে থাকি। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, পেজ নাম্বার 71-এ তোমাদের 12টি প্রশ্নের উত্তর দিতে হবে, এর জন্য নম্বর বরাদ্দ রয়েছে 12। তো 1 নম্বর প্রশ্নটি দেখে নাও, ওটা পাশবিক স্বার্থপরতা। কোন ঘটনাকে বক্তা পাশবিক স্বার্থপরতা বলে মনে করেছে? তাহলে উত্তরটি দেখে নাও। মৃত্যুঞ্জয়ের একবেলা খেয়ে রিলিফ ফান্ডে টাকা দেওয়া এবং অন্যের কথা ভেবে নিজে না খেয়ে মরা অন্যায় বলে নিখিল উল্লেখ করলে মৃত্যুঞ্জয় সেটাকে পাশবিক স্বার্থপরতা বলে উল্লেখ করেছেন। পরের প্রশ্ন 2 নম্বর, এই গল্পে গ্রামে সবাই শুনেছে। কোন গল্পের কথা বলা হয়েছে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো মহেশ্বতী দেবী রচিত ভাত গল্পে বড় বাড়ির পরিচারিকা বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত, এই গল্পে গ্রামে সবাই শুনেছে এই গল্প। অথবা একটি প্রশ্ন রয়েছে, দেখো, ফাঁপিতে একজন বুড়ি পটল তুলেছি, ফাঁপি কি? তাহলে উত্তর হচ্ছে ফাঁপি একটি আঞ্চলিক শব্দ যার অর্থ বৃষ্টির সঙ্গে প্রবাহিত প্রচণ্ড বাতাস। শীতকালে রাঢ়বাংলায় বৃষ্টির সঙ্গে জোরালো বাতাস বইলে তাকে ফাঁপি বলা হয়। পরের প্রশ্ন 3 নম্বর, চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনেছেন? তাহলে এই প্রশ্নের উত্তরটি হলো কবি নিজেকে চিনলেন আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। পরের প্রশ্ন 5 নম্বর, আগুন জ্বেলেছে, কারা কিসের জন্য আগুন জ্বেলেছে? এই প্রশ্নের উত্তরটি হলো কবি জীবনানন্দ দাশের শিকার কবিতায় লোকায়ত প্রান্তিক দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। হিমের রাতে শরীরকে অর্থাৎ উষ্ণ রাখার জন্য তাদের এই আগুন জ্বালানো। নেক্সট, পরের প্রশ্ন 5 নম্বর, চোখ তো সবুজ চাই, চোখ সবুজ চাই কেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো আরোগ্যের জন্য। নেক্সট, পরের প্রশ্ন 6 নম্বর, আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়া ফুল, কবি ক্লান্ত কেন? এই প্রশ্নের উত্তরটি হলো নাগরিক কবি সমর সেন এর মহাদেশ কবিতায় নাগরিক যন্ত্রণা, শহরের যান্ত্রিকতা থেকে সৃষ্ট দূষণে কবি আজ বড্ড বেশি ক্লান্ত, আর এই ক্লান্তির উপশমে কবি মহুয়া ফুল কামনা করেছেন। অথবা একটি প্রশ্ন রয়েছে, দেখো, নিহত ভাইয়ের শব্দও দেখে, কী কারণে ভাই নিহত? তাহলে উত্তর, কবি মৃদুল দাশগুপ্তের ক্রন্দনতা জন্মের পার্শ্ব কবিতায় সামাজিক অবক্ষয়, মানবিক মূল্যবোধের অবনমন এবং রাজনৈতিক প্রতিহিংসায় অপমৃত্যু ঘটনায় ঘটেছে ভাইয়ের। পরের প্রশ্ন 8 নম্বর, অমর নায়কের কথা শুনেই তাড়াতাড়ি একটু এগিয়ে কী করেন?
এই প্রশ্নের উত্তরটি হলো, অমর নায়ক নির্বাচনের কথা শুনেই তাড়াতাড়ি একটু এগিয়ে গিয়ে পকেট থেকে রুমাল বের করে মুখ মুছে একদিকে কায়দা করে তাকিয়ে একটা পা নাড়তে থাকেন। অথবা একটি প্রশ্ন রয়েছে, দেখে নাও, তখন মনে মনে কত আশা, কত প্ল্যান, কে কিসের আশা ও প্ল্যান করেছিলেন? এই প্রশ্নের উত্তরটি হলো, নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন একাঙ্কিকাতার প্রধান চরিত্র রজনীকান্ত মনে মনে আশা ও অনেক প্ল্যান করেছিলেন। দীর্ঘদিন আলাপ ও ঘনিষ্ঠতা পর্বের পর তিনি প্রেমিকাকে বিয়ের প্ল্যান করেছিলেন। পরের প্রশ্ন ৮ নম্বর, অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, অমর গাঙ্গুলি সংস্কৃত পরীক্ষায় মাত্র 13 পেয়েছিলেন, তাই স্কুলের হেড পণ্ডিত তাকে প্রমোশন দেননি। অথবা একটি প্রশ্ন রয়েছে, দেখে নাও, বকশিসও দিলাম ওকে, কে কাকে কত বকশিস দিয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, রজনীকান্ত চট্টোপাধ্যায় মাত্রাতিরিক্ত মদ্যপান করে গ্রিন রুমে ঘুমিয়েছিলেন, আর দারোয়ান রামব্রিজ তাকে ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল বলে তিনি খুশি হয়ে রামব্রিজকে 3 টাকা বকশিস দিয়েছিলেন। কে? রজনীকান্ত চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন 9 নম্বর, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? কোন সন্ধ্যার কথা বলা হয়েছে? উত্তর, বার্টোল্ট ব্রেক্ট এর পড়তে জানে এক মজুরের প্রশ্ন কবিতায় বহিঃশত্রুর আক্রমণ থেকে চীন সাম্রাজ্যকে রক্ষা করার উদ্দেশ্যে সম্রাট কিং সিং হোয়ান এই সময়ে চীনের প্রাচীর তৈরির কাজ শুরু হয় বহু শ্রমিকের কঠিন পরিশ্রমের মাধ্যমে। কিন্তু যেদিন চীনের প্রাচীর নির্মাণ সমাপ্ত হলো তখন কেউই আর সেই সব রাজমিস্ত্রিদের মনে রাখল না। এখানে সেই সন্ধ্যার কথাই বলা হয়েছে। অথবা একটি প্রশ্ন রয়েছে, দেখে নাও, চোখ খুলে দেখি, বক্তা চোখ খুলে কি দেখেছিলেন? উত্তর, কর্তা সিং দুগ্গালের অলৌকিক গল্পে বক্তার মায়ের বান্ধবী ট্রেন থামানোর জন্য চোখ বুজে ট্রেন লাইনের ওপর শুয়ে পড়েন, আর চোখ খুলে তিনি দেখেন ট্রেনটা একেবারেই তার মাথার কাছে এসে থেমেছে। পাশে শুয়ে থাকা সকলের বুক থেকে জয় নিরঙ্কার ধ্বনি বেরোচ্ছে। ট্রেন পিছুতে লাগলো, লাশগুলো কেটে দুমড়ে মুচড়ে গেল, খালপাড়ে সেতুটির দিকে গড়িয়ে গেল রক্তের স্রোত। পরের প্রশ্ন 10 নম্বর, জোড় কলম রূপ কাকে বলে? উত্তর, দেখে নাও, একাধিক রূপমূলের সমবায়ে গঠিত রূপমূলকে বলে জোড় কলম। পরের প্রশ্ন, জোড় কলমের উদাহরণ রয়েছে, দেখো, ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা। পরের প্রশ্ন 11 নম্বর, রূপমূল কাকে বলে? তাহলে এই প্রশ্নের উত্তরটি হলো, রূপ বা রূপিমের লিখিত রূপকে রূপমূল বলে। এবার পরের প্রশ্ন একটি রয়েছে, দেখো, তুলনামূলক ভাষাবিজ্ঞানের শাখা কয়টিও কী কী? এটি তোমাদের প্রশ্নটা আমার মিস্টেক হয়েছে, তোমরা দেখে নেবে। উত্তরটা দেওয়া রয়েছে, উত্তরটা দেখে নাও। ভাষাবিজ্ঞানের প্রধান শাখা 3টি, সেগুলি হলো তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। পরের 83 পেজ এর প্রশ্নগুলি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, পেজ নাম্বার 83 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি কী? এই প্রশ্নের উত্তরটি হলো, সৈয়দ মুস্তফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পের বর্ণনা অনুযায়ী দেখা যায় চৌকিদারের পরামর্শে বুড়ির মৃতদেহ সমেত চাংদোলা খানি হিন্দুরা নদীর চড়ায় ফেলে দিয়ে এসেছিল। বিকেলবেলায় মুসলমান পাড়ার লোকেরা আরবি মন্ত্র পড়তে পড়তে তা নিয়ে আসছে। প্রশ্নোদ্ধৃত অংশে এই দৃশ্যকে অদ্ভুত বলে বর্ণনা করা হয়েছে। পরের প্রশ্ন 2 নম্বর, ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে। ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? উত্তরটি দেখে নাও। নাগরিক কবি সমর সেন তার মুখাদ্দেশ কবিতায় নাগরিক রূঢ় বাস্তবতায় ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে শহরের যান্ত্রিকতা থেকে সৃষ্ট দূষণ যন্ত্রণার কথাই উল্লেখ করেছেন। পরের প্রশ্ন 3 নম্বর, এই গল্প গ্রামের সবাই শুনেছি, গল্পটি কি? উত্তরটি দেখে নাও। মহেশ্বত দেবীর রচিত ভাত গল্পে বড় বাড়ির পরিচারিকা বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত, এই গল্প গ্রামে সবাই শুনেছে। পরের প্রশ্ন 6 নম্বর 4 নম্বর, আমার দরকার শুধু গাছ দেখা, এমন প্রয়োজনীয়তার কারণ কি? উত্তরটি দেখে নাও। সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে অরণ্যচারী মানুষ আধুনিক হয়েছে ঠিকই, কিন্তু নগরায়নের ফলে অরণ্য হয়েছে ধ্বংস, মানুষের জীবন থেকে সবুজ হারিয়ে যাচ্ছে। আর তাই কবি শক্তি চট্টোপাধ্যায়ের
গাছের সান্নিধ্য পাওয়া দরকার বলে মনে হয়েছে। পরের প্রশ্ন 5 নম্বর, ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে, কেন তার শরীর ঘুমহীন ও ক্লান্ত? উত্তরটি দেখে নাও। জীবনানন্দ দাশের শিকার কবিতায় সুন্দর বাদামি হরিণের শরীর ঘুমহীন, কারণ সারা রাত জেগে চিতাবাঘিনের হাত থেকে নিজেকে বাঁচাতে সে সুন্দরী বন থেকে অর্জুনের বন থেকে সুন্দরী বনে ঘুরে বেরিয়েছে। পরের প্রশ্ন 6 নম্বর, ক্রন্দনতা জন্মের পাশে না থাকলে কোন কোন কাজকে কবির বৃথা বলে মনে হয়েছে? উত্তরটি দেখে নাও। মানবিক কবি মৃদুল দাশগুপ্তের ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থের ক্রন্দনতা জন্মের পাশে কবিতায় কবির মনে হয়েছে বিপন্ন সময়ে মাতৃভূমির পাশে না থাকতে পারলে লেখালেখি, গান গাওয়া, ছবি আঁকা সবই মিথ্যে হয়ে যায়। পরের প্রশ্ন 7 নম্বর, কাদের জয় করলো সিজার? সিজার কে? সে কাদের জয় করেছিল? উত্তরটি দেখে নাও। যার হাত ধরে রোমান সাম্রাজ্য একসময় জনপ্রিয়তার শীর্ষে উঠেছিল তিনি হলেন মহান রোমান সম্রাট জুলিয়াস সিজার। তিনি ফ্রান্সের বিভিন্ন উপজাতিদের পরাজিত করে এবং গল রাজ্য জয় করে রোমের আধিপত্য প্রতিষ্ঠা করেন। অথবা একটি প্রশ্ন রয়েছে, দেখে নাও। পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। আশ্চর্য ঘটনাটি কি? উত্তরটি দেখে নাও। পাঞ্জা সাহেবের মানুষরা ট্রেনের লাইনে শুয়ে নিজেদের জীবন বিসর্জন দিয়ে খিদের তেষ্টায় কাতর যাত্রী বোঝায় দুরন্ত গতিতে ছুটে আসা ট্রেনকে আটকেছিল, যা লেখকের কাছে আশ্চর্যজনক ঘটনা বলে মনে হয়েছে। পরের প্রশ্ন 8 নম্বর, তার লেখা পড়তে জানতে পারলাম। শম্ভু মিত্র কার লেখা পড়ে কি জানতে পারলেন? উত্তরটি দেখে নাও। রুশ দেশীয় চিত্র পরিচালক আইজেনস্টাইন সাহেবের লেখা পড়ে শম্ভু মিত্র জানতে পেরেছিলেন জাপানি কাবুকি থিয়েটারের অভিনয়ে ভঙ্গিবহুল ব্যবহার রয়েছে। অথবা একটি প্রশ্ন রয়েছে, দেখে নাও। এ হচ্ছে সবই মাতালের কারবার। কে কোন ঘটনাকে মাতালের কারবার বলেছেন? উত্তরটি দেখে নাও। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটকের কেন্দ্রীয় চরিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায় সফল অভিনয় জীবনে দীর্ঘ 45 বছর কাটালেও মাঝরাতে একেবারে একা স্টেজে দাঁড়িয়ে আছেন, অথচ তার খোঁজ নেওয়ার মতো কেউ নেই, আর তাই এই ঘটনাকে মাতালের কারবার বলে মনে হয়েছে। অথবা 9 নম্বর একটি প্রশ্ন রয়েছে, দেখো। সঞ্জনের ব্যাকরণ কাকে বলে? সমস্ত বাক্য কিভাবে সংজাত হয় তার খবর যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জনের ব্যাকরণ। পরের প্রশ্ন 10 নম্বর, মুন্ডমাল শব্দ কাকে বলে? উত্তরটি দেখে নাও। একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনিগুলির সমাবেশ ঘটিয়ে একটি শব্দ গঠন করাকে মুন্ডমাল শব্দ বা অ্যাক্রোনিম বলে। যেমন উদাহরণ রয়েছে লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিত। পরের প্রশ্ন 11 নম্বর, ন্যূনতম শব্দজোড় বলতে কি বোঝো? উত্তরটি দেখে নাও। দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণগত ন্যূনতম একটি মাত্র পার্থক্য থাকলে সেই শব্দজোড়কে বলা হয় ন্যূনতম শব্দজোড়। পরের প্রশ্ন 12 নম্বর, বিশ্বভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশন? উত্তরটি দেখে নাও। বিভাব নাটকে লভ সিনে নায়িকার কণ্ঠে ফিল্ম কায়দায় গাওয়া মালতী লতা দোলে এই রবীন্দ্র সঙ্গীতটির পারমিশন বিষয়ে সন্দিহান হয়ে সৌম্য মিত্র এমন মন্তব্য করেছেন, কারণ সে সময় বিশ্বভারতী কর্তৃপক্ষের হাতে রবীন্দ্রসঙ্গীতে কপিরাইট ছিল। অথবা একটি প্রশ্ন রয়েছে, দেখে নাও। ও কি বলল জানো? কে কি বলেছিল? উত্তর, অভিনেতা রজনী চ্যাটার্জির অভিনয় দেখে প্রেমে পড়া মেয়েটিকে তাকে ভালোবাসলো বিয়ের জন্য থিয়েটার ছেড়ে দিতে বলে। এই যে আজকে তোমাদের সামনে আমি পেজ নাম্বার 71 এবং পেজ নাম্বার 83 যে সমস্ত এসিকিউ প্রশ্ন রয়েছিল বাংলা বিষয়ের, তার সমস্ত এসিকিউ প্রশ্নের সলভ করে দিলাম, নিখুঁত নির্ভুল সমাধান করে দিলাম। তোমরা অবশ্যই দেখে রাখবে এবং পরবর্তী নেক্সট ভিডিওতে আমি পরের পেজের প্রশ্নগুলি নিয়ে হাজির হব। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো।